গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। সবাই তোমরা পড়াশোনা করছো তো? নিশ্চয়ই সবাই পড়াশোনা করছো। তোমাদের প্রতিদিন আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো ফলো করছো? হ্যাঁ, তোমাদের প্রত্যেক দিনের পড়া প্রতিদিন করতে হবে। রেগুলারলি তোমরা পড়াশোনা করবে, আমাদের সাথেই থাকবে, আর সবাই নিয়মিত পড়াশোনা করবে। তো আজকে তোমাদের আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের থেকে আমি 7 লেকচার নিব। তো আজকে তোমাদের আলোচ্য বিষয় নাইট্রোজেন ফিক্সেশন। তো নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন, আমরা জানি পরিবেশের প্রায় 78% নাইট্রোজেন থাকে। আমরা শুরুর দিনই বলেছিলাম, পরিবেশ রসায়ন যেদিন শুরু করি আমরা সেদিনই বলেছিলাম যে আমাদের পরিবেশে প্রায় 78% নাইট্রোজেন থাকে। তো এই নাইট্রোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তোমরা জানো যে এর নাইট্রোজেনের গঠনগত দিক থেকে এর ইলেকট্রন বিন্যাসের কারণে এটি প্রায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো নর্মালি এই নাইট্রোজেন কোনো বিক্রিয়া করে না, কিন্তু কখনো কখনো এটি বিক্রিয়া করে থাকে। তো কখন বিক্রিয়া করে এটি বিক্রিয়া করে প্রাকৃতিক উপায়ে বিক্রিয়া করে থাকে। বাণিজ্যিকভাবে নাইট্রোজেন বিক্রিয়া করে নাইট্রোজেনকে সংবন্ধন করা হয়ে থাকে। তারপরে আবার বায়োলজিক্যাল সিস্টেমেও এটা ফিক্সেশন হয়ে থাকে। আচ্ছা, তাহলে নাইট্রোজেন ফিক্সেশন 3 প্রক্রিয়ায় হয়ে থাকে। এক হচ্ছে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়, বাণিজ্যিকভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়, আর বায়োলজিক্যাল সিস্টেমে নাইট্রোজেন সংবন্ধন হয়ে থাকে। আচ্ছা, নাইট্রোজেন সংবন্ধনটা আসলে কি? নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন কি? প্রকৃতির নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে একে ব্যবহার উপযোগী করাকেই নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন বলা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে বলো, নাইট্রোজেন ফিক্সেশন কি? নাইট্রোজেনের বিভিন্ন যৌগে পরিণত করে একে ব্যবহার উপযোগী করাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা নাইট্রোজেনের ফিক্সেশনের আমরা 3টি পদ্ধতিতে নাইট্রোজেনকে ফিক্সেশন করা যায়। তো আমরা শুরুতেই আলোচনা করি প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন সংবন্ধন। প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন ফিক্সেশন। আচ্ছা, তোমরা জানো যখন বজ্রপাত হয়, বৃষ্টির সময়, ঝড়ের সময় যখন বজ্রপাত হয় তখন কত তাপমাত্রা উৎপন্ন হয় তোমরা কি জানো? আচ্ছা, তখন প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়। হ্যাঁ, এই উচ্চ তাপমাত্রায় কিন্তু নাইট্রোজেন বিক্রিয়া করে থাকে। এই উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়। আর কোনভাবে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় জানো? পরিবেশের নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে যখন ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে উচ্চ তাপমাত্রা উৎপন্ন হয় এবং এই তাপ পরিবেশে নির্গত হয়। যখন প্লেন চলে, যখন বিভিন্ন ধরনের যানবাহন যখন পরিবেশে চলাচল করে, তখন যে উচ্চ তাপমাত্রা উৎপন্ন হয় সেই উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে। তাহলে আমরা একটু দেখি নাইট্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়া কেমন হয়। নাইট্রোজেন গ্যাস, তোমরা জানো যে সকল গ্যাসাণু হচ্ছে দ্বিপরমাণু, সেক্ষেত্রে N2 হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেন গ্যাসের সাথে অক্সিজেন গ্যাস O2 এরা বিক্রিয়া করে কত তাপমাত্রা? হ্যাঁ,
বজ্রপাতের সময় আমরা দেখাই, বজ্রপাতের সময় যে বিক্রিয়াটা হয়, বজ্রপাতের সময় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে। নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে। নাইট্রোজেন এবং অক্সিজেন বজ্রপাতের সময়ে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাসে পরিণত হয়। হ্যাঁ, আরও কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হতে পারে? উৎপন্ন হতে পারে ইলেকট্রিক পাওয়ার প্লান্টে, উৎপন্ন যখন জেট ইঞ্জিন চলাচল করে, অর্থাৎ প্লেন যখন চলাচল করে, যখন যানবাহনে চলাচল থেকে উচ্চ তাপমাত্রা উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। হ্যাঁ, তো এই যে নাইট্রোজেন অক্সাইড অর্থাৎ নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইড আবার বায়ুর অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, পরে নাইট্রিক অক্সাইড গ্যাস বায়ুর অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে একটু অধিক তাপমাত্রায় এটা বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়ে যায়। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। তো এখানে আমরা যদি সমতা করি, 2 দুগুণী 2 আর 2 4, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়। তাহলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আবার যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির পানির সাথে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। তাহলে দেখো একটু খেয়াল করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, বায়ুমণ্ডলের অক্সিজেন থাকে আর জলীয় বাষ্প অর্থাৎ বৃষ্টির পানি আমরা বলতে পারি, বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে। তো বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? HNO3, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এই যে নাইট্রিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। ভূপৃষ্ঠে যখন নাইট্রিক অ্যাসিড পতিত হয়, তোমরা জানো ভূপৃষ্ঠে মাটিতে বিভিন্ন ধরনের ক্ষারীয় পদার্থ আছে, যেটাকে আমরা বলে থাকি মৃৎক্ষার ধাতু। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা রসায়ন প্রথম পত্রে পড়েছো যে মৃৎক্ষার ধাতুগুলো মাটিতে থাকে, যেমন হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। তো এই যে ধাতুগুলো, এই ধাতুগুলোর বিভিন্ন যৌগ মাটিতে থাকে, তোমরা জানো। তো এরকম একটি যৌগের নাম তোমরা বলতে পারবে? তোমাদের প্রায় প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকেই একটি খাবারের সাথে সেটি গ্রহণ করে, এবং এই রাসায়নিক উপাদানটি, এই রাসায়নিক যৌগটি যখন তারা খায়, তখন হচ্ছে জিভ লাল হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, চুন। হ্যাঁ, চুন তোমরা সবাই চিনো। এই চুন কিন্তু মাটিতে থাকে, যেটাকে আমরা বলি লাইম, এবং চুনা পাথর যেটাকে আমরা বলে থাকি লাইমস্টোন। আসলে চুনের সাথে ক্যালসিয়াম অক্সাইড যেটা মাটিতে থাকে, এই চুনের সাথে এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ প্লাস পানি উৎপন্ন হয়। তাহলে দেখো খেয়াল করে, পরিবেশের যে নাইট্রোজেন ছিল, সেই নাইট্রোজেন প্রথমে কি হয়েছে? নাইট্রোজেনটা নাইট্রিক অক্সাইডে পরিণত হয়েছে। তারপরে কি হয়েছে? নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে বৃষ্টির পানির সাথে যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হয়েছিল, এবং সেই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির সাথে মাটিতে পড়েছে, এবং মাটিতে উপস্থিত ক্যালসিয়াম অক্সাইড, যেটাকে আমরা চুন
চুন বলে থাকি, চুনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করেছে এবং পানি উৎপন্ন হয়েছে। তাহলে এভাবে প্রাকৃতিকভাবে বায়ুস্থ নাইট্রোজেন মাটিতে সংবন্ধিত হয়। এই যে ক্যালসিয়াম নাইট্রেট এটা সার হিসেবে উদ্ভিদ এবং পরিবেশের বিভিন্ন ধরনের প্রাণীতে রূপান্তরিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে এভাবে প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন মাটিতে ফিক্সেশন হয়, মাটির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীতে প্রোটিন হিসেবে পরবর্তীতে রূপান্তরিত হয়ে থাকে। তারপরে এসো আমরা আর একটি ফিক্সেশন দেখি। বাণিজ্যিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন, তোমাদের বলেছিলাম বাণিজ্যিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন বা সংবন্ধন। তো বাণিজ্যিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয়, তোমরা নবম দশম শ্রেণীতেই পড়েছো যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন তোমরা পড়েছো। তোমরা অসল্টের পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন পড়েছো। যেহেতু এটি শিল্পে উৎপাদন করা হয়, তাই আমরা এটার নাম দিয়েছি বাণিজ্যিকভাবে নাইট্রোজেন সংবন্ধন। তো এসো আমরা একটু জেনে নিই যে পদ্ধতি দুটি কি কি। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন সংবন্ধন, হেবার পদ্ধতিতে। তাহলে হেবার পদ্ধতি তোমাদের মনে আছে? নিশ্চয়ই তোমাদের মনে আছে। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে একটা নির্দিষ্ট তাপমাত্রা, চাপ, প্রভাবক ব্যবহার করা হয় এই পদ্ধতিতে। এটা বিশেষ পদ্ধতির নাম হচ্ছে হেবার পদ্ধতি। এখানে 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়ে থাকে। তো বিক্রিয়ায় এখানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, NH3। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এখানে 2 মোল। তো এক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা ব্যবহার করা হয়, 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকে। 200 অ্যাটমসফিয়ার চাপ ব্যবহার করা হয়ে থাকে। এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এই সিস্টেমে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা হয়ে থাকে। তাহলে এটা বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়। আবার অসওয়াল্ডের পদ্ধতিতে, অসওয়াল্ডের পদ্ধতিতে আবার নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিড উৎপাদনের সময় এক্ষেত্রে অ্যামোনিয়াকে জারিত করা হয়ে থাকে। ফার্স্ট অ্যামোনিয়াকে প্রথমে জারিত করে নাইট্রিক অক্সাইডে পরিণত করা হয়, নাইট্রিক অক্সাইড গ্যাসে পরিণত করা হয়ে থাকে। তো এক্ষেত্রে নাইট্রিক অক্সাইড প্লাস পানি, এক্ষেত্রে 4 মোল নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় আর এখানে 6 মোল পানি উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা 4 দিয়ে গুণ করি, আমাদের এটা সমতা করে নিতে হবে। 4 দিয়ে গুণ 3 4 12, 6 দিয়ে গুণ 12। ওকে, তো এখানে আমাদের 6টা হচ্ছে অক্সিজেন আর 4টা 6 4 10, তার মানে এখানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা একটু সমতাটা করে নিতে পারবে। এখানে প্রভাবকীয় জারণ করা হয়ে থাকে। প্রভাবক ব্যবহার করা হয় প্লাটিনাম আর 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয় এই বিক্রিয়ায়। তো দেখো একটু খেয়াল করে, অক্সিজেন দ্বারা অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইড গ্যাস প্লাস পানি উৎপন্ন হয়। হ্যাঁ, এই পদ্ধতিতে তোমরা একটু আগে দেখেছ
প্রাকৃতিক পদ্ধতিতে প্রথমে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছিল। সেই নাইট্রিক অক্সাইড অতিরিক্ত অক্সিজেনের প্রভাবে জারিত হয়ে কী হয়েছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে নাইট্রিক অ্যাসিড তারপরে হচ্ছে অ্যামোনিয়া, এই যে যৌগগুলো, এই যৌগগুলো দিয়ে বিভিন্ন ধরনের সার উৎপাদন করা হয়ে থাকে। অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে বিশেষ করে হচ্ছে শিল্প উৎপাদন ঘটানো হয় ইউরিয়া সার কারখানায়, ডিএপি সার কারখানায়। তোমরা জানো ডাই অ্যামোনিয়াম ফসফেট ইউরিয়া, তোমরা জানো যে কৃষিক্ষেত্রে ইউরিয়া সার খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তোমাদের আরও একটু জানা দরকার, তোমরা বাজার থেকে যে চাউল কিনো সেই চালে কিন্তু ইউরিয়া সার দিয়ে পালিশ করা হয়ে থাকে এবং খুব চকচকে হয়ে যায়। আচ্ছা, তো ইউরিয়ার সংকেত তোমাদের নিশ্চয়ই মনে আছে, সবারই মনে থাকার কথা। ইউরিয়ার সংকেত বলো তো, NH2CO। আমরা যদি গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে এভাবে লিখতে পারো, ওকে, ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি সার তোমরা দেখবে যে কৃষিক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে এই অসল্টের পদ্ধতিতে যে আমরা নাইট্রিক অ্যাসিড পাই, তোমাদের আমি আর পরের ধাপ দেখাচ্ছি না, কারণ এইমাত্রই আমরা নাইট্রিক অ্যাসিডের পরের ধাপটি দেখিয়েছি। নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া ঘটিয়ে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর করা হয়ে থাকে। তো নাইট্রিক অ্যাসিড দিয়ে আমরা ক্যালসিয়াম অ্যামোনিয়াম সালফেট আমরা ক্যান সার হিসেবে ব্যবহার করে থাকি। তারপরে ক্যালসিয়াম নাইট্রেট সার ব্যবহার করে থাকি। তো এই ধরনের সারগুলো কৃষিক্ষেত্রে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তো বাণিজ্যিকভাবে এই সার উৎপাদন করা হয়, তার আগের হচ্ছে এই অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে তার পরবর্তীতে সারে হচ্ছে রূপান্তর করা হয়ে থাকে। তো এভাবে বাণিজ্যিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন করে আমরা ব্যবহার উপযোগী করে তুলি এবং এই নাইট্রোজেন পরবর্তীতে উদ্ভিদ প্রোটিন হিসেবে গ্রহণ করে, আর উদ্ভিদকে আমরা প্রোটিন হিসেবে খাই, খাওয়ার মাধ্যমে আমাদের প্রাণীর মধ্যে আসে, প্রাণী থেকে পরবর্তীতে আবার বিভিন্ন প্রক্রিয়ায় পরিবেশে ফিরে যায়। তারপর আমরা দেখি আর একটি পদ্ধতি আছে, তোমাদের বলেছি 3 পদ্ধতিতে পরিবেশের নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে। প্রথম পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি, তারপর আমরা দেখলাম বাণিজ্যিক পদ্ধতি, এরপর বায়োলজিক্যাল পদ্ধতি। আচ্ছা, তো জীববিজ্ঞানের জৈব পদ্ধতিটা কেমন আমরা একটু দেখি। বায়োলজিক্যাল বা জৈব পদ্ধতি, বায়োলজিক্যাল পদ্ধতিটা কেমন দেখি আমরা। বায়োলজিক্যাল পদ্ধতিতে নাইট্রোজেন সংবন্ধন হয় অধিকাংশই। প্রকৃতিতে যত ধরনের নাইট্রোজেন ফিক্সেশন ঘটে তার বেশিরভাগই ঘটে হচ্ছে এই বায়োলজিক্যাল সিস্টেমে। তো কোন কোন উদ্ভিদ এই নাইট্রোজেন ফিক্সেশন করে থাকে জানো? লিগুমিনাস জাতীয় উদ্ভিদ, বিশেষ করে সিম, মটর বা সিম জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো, শোলা উদ্ভিদ, এই উদ্ভিদগুলোতে শিকড়ে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যাকে আমরা বলে থাকি সিমবায়োটিক ব্যাকটেরিয়া। এই সিমবায়োটিক ব্যাকটেরিয়ার কারণে কিন্তু নাইট্রোজেন এটি সরাসরি গ্রহণ করে পরিবেশ থেকে। আচ্ছা, তাহলে এই সিমবায়োটিক ব্যাকটেরিয়াতে কি আছে যে যার জন্য নাইট্রোজেন এটি গ্রহণ করে, জানো তোমরা? আচ্ছা, এই সিমবায়োটিক ব্যাকটেরিয়া এক ধরনের পদার্থ নিঃসৃত করে থাকে যাকে আমরা এটা অবস্থান্ত ধাতু আমরা জানি, মলিবডেনাম, এক ধরনের অবস্থান্ত ধাতু। এই মলিবডেনাম অবস্থান্ত ধাতুটি এটি হচ্ছে কোএনজাইম হিসেবে অ্যামোনিয়াকে কি করে, অ্যামোনিয়াকে জারিত করে। কোএনজাইম হিসেবে নাইট্রোজেনকে এটি
বিজারিত করে প্রথমে অ্যামোনিয়া এবং পরে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে। প্রথমে কি করে? প্রথমে হচ্ছে অ্যামোনিয়ায় পরিণত করে, পরবর্তীতে অ্যামোনিয়াম আয়নে পরিণত করে। তো এই অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়ন পরবর্তীতে কি হয়? পরবর্তীতে জারিত হয় অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে প্রথমে নাইট্রাইট আয়নে পরিণত হয়। প্রথমে নাইট্রাইট আয়নে পরিণত হয়, পরবর্তীতে নাইট্রেট আয়নে পরিণত হয়। তো নাইট্রোজেন গ্যাস, পরিবেশের যে নাইট্রোজেন গ্যাস, খেয়াল করি, নাইট্রোজেন গ্যাসটি প্রথমে কি হয়? বিজারিত হয়। নাইট্রোজেন গ্যাস প্রথমে বিজারিত হয়ে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। অ্যামোনিয়াম আয়ন পরবর্তীতে কি হয়? জারিত হয়। অ্যামোনিয়াম আয়ন হয় জারিত হয়ে নাইট্রাইট, পরবর্তীতে নাইট্রেট আয়নে পরিণত হয়। তো এই নাইট্রেট আয়ন, এর পরবর্তীতে নাইট্রেট আয়ন উদ্ভিদ গ্রহণ করে প্রোটিনে রূপান্তরিত হয়। নাইট্রেট আয়নটি যা বিজারিত হয়ে প্রোটিনে রূপান্তরিত হয় এবং এই প্রোটিন পরবর্তীতে প্রাণী খেয়ে নেয়, খেয়ে প্রাণীর মধ্যে প্রোটিন রূপান্তরিত হয়ে যায়। এই প্রোটিন বা এই নাইট্রেট আয়ন 3 প্রক্রিয়ায় হচ্ছে ব্যবহৃত হয়ে থাকে। এই যে নাইট্রেট আয়ন 3 প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। একটা হচ্ছে স্থলজ এবং জলজ উদ্ভিদ শোষণ করে থাকে নাইট্রেট আয়ন। কি করে? 3 প্রক্রিয়ায় খরচ হয়। এক হচ্ছে স্থলজ ও জলজ উদ্ভিদ শোষণ করে। স্থলজ ও জলজ উদ্ভিদ শোষণ করে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে প্রস্তরীভূত খনিজে রূপান্তর করে। প্রস্তরীভূত খনিজে রূপান্তর হয়। দ্বিতীয়টা হচ্ছে প্রস্তরীভূত খনিজে রূপান্তর হয়ে থাকে। কিছু নাইট্রেট আয়ন ডিনাইট্রিফাইং প্রক্রিয়ায় পরিবেশে হচ্ছে ফিরে যায়। কিছু নাইট্রেট আয়ন ডিনাইট্রিফাইং প্রক্রিয়ায় পরিবেশে ফিরে যায়। তো এভাবে হয় না? তো এভাবে নাইট্রেট আয়ন, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন গ্যাস এভাবে পরিবেশে রূপান্তরিত হয়ে থাকে। তো এইভাবে নাইট্রোজেনটা হচ্ছে পরিবেশ থেকে হচ্ছে আমাদের যে ব্যবহার উপযোগী হয়ে প্রোটিন হিসেবে আমরা গ্রহণ করে থাকি। তারপরে আবার সেই প্রোটিন আবার মানুষের, যখন প্রাণীরা মরে যায়, মৃত্যু ঘটে, মৃত্যু ঘটার পরে নাইট্রেট আয়নটা আবার পরবর্তীতে নাইট্রোজেনে রূপান্তরিত হয়ে পরিবেশে ফিরে যায়। এভাবে নাইট্রোজেনটা হচ্ছে পরিবেশ থেকে প্রাণীতে আসে, উদ্ভিদে আসে, উদ্ভিদ থেকে প্রাণীতে যায়, প্রাণীর মরণ পচনের মাধ্যমে আবার হচ্ছে ডিনাইট্রিফাইং প্রক্রিয়ায় আবার এটি পরিবেশে চলে যায়। এভাবে নাইট্রোজেন বারবার হচ্ছে কি করতে থাকে? আবর্তন করতে থাকে। এটাকে আমরা বলে থাকি নাইট্রোজেন চক্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বায়ু দূষক সম্পর্কে যে জানো যে আমাদের বায়ুমণ্ডলে কিছু কিছু বর্জ্য পদার্থ, যেগুলো শিল্প কারখানা এবং বিভিন্ন যানবাহন থেকে নির্গত হয়, আমাদের যেগুলো মানব শরীরের জন্য সহনীয় মাত্রার চেয়ে অধিক হয়ে থাকে, মানব শরীরের স্বাস্থ্যের জন্য যেটি হচ্ছে ঝুঁকিপূর্ণ, সেই বিষাক্ত পদার্থগুলোকে আমরা বায়ু দূষক বলে থাকি। তো এই বায়ু দূষকগুলো কি তোমরা জানো?
বায়ু দূষকগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, বিভিন্ন ধরনের ধোঁয়া, তারপরে হচ্ছে ছাই, তো হাইড্রোকার্বন, এগুলো এগুলো বায়ুতে মিশে আমাদের মানব শরীরের এবং হচ্ছে বিভিন্ন প্রাণীর বা উদ্ভিদের জন্য হুমকি স্বরূপ হয়ে থাকে। তো এগুলোকে আমরা দূষক বলে থাকি। এগুলো বায়ুকে দূষিত করে বলে আমরা বলে থাকি বায়ু দূষক। তো এই বায়ু দূষকগুলো আবার দুইভাবে বিভক্ত হয়। দুই ভাগ কি কি? একটা হচ্ছে প্রাইমারি বায়ু দূষক, আর একটা হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। তাহলে বায়ু দূষকগুলো আমরা একটু দেখে নিই। বায়ু দূষক, বায়ু দূষক প্রাইমারি বায়ু দূষক, প্রাইমারি দূষক। প্রাইমারি দূষকগুলো, যে দূষকগুলো হচ্ছে পরিবেশে হচ্ছে আপনা আপনি সৃষ্টি হয় এবং সেটি প্রথমেই সৃষ্টি হয়, যে বায়ু দূষকগুলো সেগুলোকে আমরা বলে থাকি প্রাইমারি দূষক। এটি অন্য কোনো কিছুর সাথে মিশ্রিত অবস্থায় থাকে না, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন মনোক্সাইড, H2S, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে হাইড্রোকার্বন, এগুলো হচ্ছে প্রাইমারি বায়ু দূষক। সেকেন্ডারি বায়ু দূষকগুলো কি কি? যে বায়ু দূষকগুলো প্রাইমারি বায়ু দূষকের সাথে যুক্ত হয়ে হচ্ছে তৈরি হয় তাকে বলা হয় সেকেন্ডারি বায়ু দূষক। তো সেকেন্ডারি বায়ু দূষকগুলো দেখো কি কি? সেকেন্ডারি বায়ু দূষক, সেকেন্ডারি দূষকগুলোর মধ্যে আছে সালফার ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এরপরে আছে নাইট্রিক অ্যাসিড, বিভিন্ন ধরনের যৌগ হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক হিসেবে পরিবেশে থাকে। আচ্ছা, এখন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের, যেটা পরীক্ষায় খুবই আসে, তোমাদের এটি পড়তে হবে এবং সবার জানা দরকার, যে কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক গ্যাস বলা হয় কেন? আমরা একটু প্রশ্নটা লিখে নিই। কার্বন মনোক্সাইড, এটা প্রাইমারি বায়ু দূষক আমরা দেখলাম, যে কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক গ্যাস বলা হয় কেন? ব্যাখ্যা করো। প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ঘাতক কথাটার অর্থ কি? যে হচ্ছে হত্যা করে, হ্যাঁ, আর এটি নীরবে মানুষকে হত্যা করে এই পদার্থটি, এই কারণে এটাকে বলা হয় নীরব ঘাতক গ্যাস। আচ্ছা, এই কার্বন মনোক্সাইড কিভাবে উৎপন্ন হয় তোমরা জানো? তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো যে হাইড্রোকার্বন, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন ধরনের সিএনজি গ্যাস, বিভিন্ন ধরনের এলপিজি গ্যাস, যেগুলো কম অক্সিজেনে হচ্ছে দহন হয়, অর্থাৎ কম অক্সিজেনযুক্ত জায়গায় যদি দহন সম্পূর্ণ না হয়, তখন এই কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে। যদি সম্পূর্ণ দহন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যদি কম দহন হয় তখন কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে থাকে। আর এই কার্বন মনোক্সাইড মানুষের অজান্তে, মানুষের প্রশ্বাস বায়ুর সাথে মানুষের শরীরে প্রবেশ করে, ফুসফুসে যায়। ফুসফুসে তোমরা জানো যে রক্ত বিশুদ্ধ হয়, অর্থাৎ রক্তের যে মেইন উপাদান হিমোগ্লোবিন,
এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের এখানে হচ্ছে সংবন্ধন হয়, তো অক্সিজেন সংবন্ধন হয়ে অক্সিহিমোগ্লোবিন হয়। দেখো একটু খেয়াল করে, হিমোগ্লোবিন এইচবি দিয়ে আমরা প্রকাশ করি, এটি একটি বড় যৌগ, তো এইচবি দিয়ে প্রকাশ করছি আমরা। তো হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয় তখন কি হয়, এইচবি এইচবিও2 অক্সিহিমোগ্লোবিন উৎপন্ন হয়। তো এই কার্বন মনোক্সাইডটা কি ব্যাঘাত ঘটায়, দেখো এই যে অক্সিহিমোগ্লোবিন, এই অক্সিহিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে, কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে ফেলে। তো কার্বক্সি হিমোগ্লোবিন প্লাস অক্সিজেনকে কি করে, বের করে দেয়। তাহলে এই যে কার্বক্সি হিমোগ্লোবিন, এই কার্বক্সি হিমোগ্লোবিনের কারণে ফুসফুস ঠিক মতন কাজ করতে পারে না, অর্থাৎ আমাদের ফুসফুসকে এটি ধ্বংস করে ফেলে নীরবে। আস্তে আস্তে ফুসফুস যখন ধ্বংস হয়ে যায় তখন মানুষের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার কারণে মানুষের মৃত্যু ঘটে। তো এটা হচ্ছে মানুষের অজান্তে মানুষের শরীরে প্রবেশ করে, রক্তের হিমোগ্লোবিনের সাথে এটা যুক্ত হয়ে মানুষের রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে, ফুসফুসকে ধ্বংস করে, পরবর্তীতে মানুষ আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হয়। তো এই কারণে কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক গ্যাস বলা হয়ে থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো, তোমাদের এর পরবর্তীতে বিভিন্ন ধরনের বায়ু দূষক আরও কিছু টপিকস আছে বইয়ে, তোমরা বই থেকে তোমরা নিজেরা রিডিং পড়েই এগুলো বুঝতে পারবে, জানতে পারবে। তোমরা ভালো করে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ক্লাসে।